করেছেন। অন্যজন হলেন একই ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে রায়হান, তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন। এ সময় আরো আহত হয়েছেন 4 জন। মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা নিষিদ্ধ, নিষিদ্ধ ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগ। জয় বাংলা স্লোগান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণধ্বনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক 7 মার্চের ভাষণ জয় বাংলা বলে শেষ করেছিলেন। কিন্তু মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার জয় বাংলাকে জাতীয় স্লোগান বলে মানতে নারাজ। তারা আদালতে গিয়েছে এই সংক্রান্ত হাইকোর্টের রায়টি বাতিলের দাবিতে। জয় বাংলা জাতীয় স্লোগান নয় বলে গত সপ্তাহে রায় দেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সরকারের দাবি মেনে রায় দেয় মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়। তারপর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও স্বাধীনতাপ্রেমী এরা আরও বেশি করে এই স্লোগান দেওয়া শুরু করেছেন। তার জেরে প্রাণ গেল দলের 2 ছাত্রনেতার। তারপরও তো আশা ছেড়ে দিলে চলবে না। অমিয় চক্রবর্তীর কবিতায় ভাষায় আমরা আশাবাদী হই। তোমার আমার নানা সংগ্রাম, দেশের দশের সাধনা সুনাম, ক্ষুধা ও ক্ষুধার যত পরিণাম, মেলাবেন জীবন জীবন মোহ, ভাষাহারা বুকে স্বপ্নের বিদ্রোহ, মেলাবেন তিনি মেলাবেন। আজকের পর্বেও আমরা 6 জনকে আমাদের আয়োজনে পেয়েছি। তারা সবাই অবৈধ ইউনূস সরকারের অত্যাচার নির্যাতনের শিকার। আজ আমাদের সঙ্গে আছেন আলিমুর রাজি টিটু, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের যুব ক্রিয়া সম্পাদক। ইয়াসমিন আক্তার, সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সহসভাপতি। ইমদাদুল হক মিলন, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। ফয়সাল আহমেদ জয়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি। ইয়াসিন শিকদার, বাগেরহাট জেলার মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি। লিটন কুমার সাহা, বগুড়া জেলার যুবলীগের সহ সম্পাদক। এই 6 অংশগ্রহণকারীকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। তাদের সবাই অভিজ্ঞতা ভয়াবহ। আমরা শুনি তাদের মুখ থেকে। শুরুতেই কথা বলবেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের যুব ক্রিয়া সম্পাদক আলিমুর রাজি টিটু। আপনি বলুন। আসসালামু আলাইকুম। আমার পরিচয় তো ইতিমধ্যে আমাদের নজরুল ইসলাম ভাই দিয়েছেন, আমি আর দিয়ে দীর্ঘায়িত করব না সময়। সবাইকে ধন্যবাদ। আজকে বিশেষ করে আমি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার একটা প্রত্যন্ত অঞ্চলের চেয়ারম্যান হওয়ার পরও আমাদেরকে খোঁজ নিয়ে আমাদের এই দুঃসময়ে আপনারা যে আমাদের যে বিভিন্ন রকমের গত 5 তারিখ থেকে আমাদের উপর যে অত্যাচার অনাচার বিভিন্ন রকমের আমরা সহ্য করেছি, তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনারা এখানে আমাদেরকে অনলাইন প্ল্যাটফর্মে একত্রিত করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমি প্রথমে আমি সরাসরি আমার অভিজ্ঞতার কথা বলি। 5 তারিখে যখন আমরা দেখলাম যে টিভির স্ক্রিনে সেনাবাহিনীর প্রধান বক্তব্য দিবেন, তখন আমি আর মানে নিজেকে
রাখতে পারি না কি আজকে দেশে কি হচ্ছে। আমি সাথে সাথে বাড়িতে গিয়ে দেখি যে আসলে আরো 1 ঘন্টা লেট করছে। আমি পরবর্তীতে আমার ঢাকা শহরে আমাদের এমপি মহোদয়কে, মাহফুজুর রহমান মিতা মহোদয়কে আমি জিজ্ঞেস করি কি হচ্ছে। উনি বলে যে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী আর দেশে থাকতে পারবেন না, ওনাকে দেশ থেকে বাধ্য করা হবে, তোমরা যে যার মতো সেভে থাকো। আমি সাথে সাথে আমার ছোট একজন ভাতিজা আছে, ও ও জেলা ছাত্রলীগের আহ, সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম জেলা। যেহেতু সে ছাত্রলীগ করে, তার উপরে অত্যাচার অনাচার হবে আমি এটা বুঝে আমি সাথে সাথে ওকে নিয়ে আমি চট্টগ্রামের দিকে রওনা দিই। পথে মধ্যে আমাদেরকে অনেকবার আক্রমণ করে। আমার একটা একটা পর্যায়ে আমার মোটরসাইকেল তাড়া করে ওরা জামাত বিএনপি চক্র আমাদেরকে ধরতে পারে নাই অবশ্য। আমার পরে আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়, আমার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। পরবর্তীতে আমি কোনো মতে স্পিড বোটে উঠে আমি চট্টগ্রাম পার হই, কিন্তু আমি ওই পারে যাওয়ার পর আগেই ওরা একটা পক্ষ চট্টগ্রামের বিভিন্ন ঘাটে ওরা পাহারা দিতে থাকে যে আমাদেরকে ধরার জন্য। তখন আমরা ঘাটে না নেমে অন্য ঘাট দিয়ে পার হই। এর ভিতরে আমরা খবর পাই যে আমাদের বাড়ি ঘরে আক্রমণ শুরু হয়ে গেছে। আমার বাড়ি ঘরে লুটপাট করে অগ্নিসংযোগ করে আমার ঘরের কিছুই নেই। আমাদের মানে পরিবারের উপরে এত অত্যাচার হয়েছে যেটা আমি আমার মোবাইলে আমার বাড়িতে সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরার ফুটেজ আমি আমার মোবাইলে দেখতেছি। আমি বাড়ির নিজের পরিবারের উপরে এই অত্যাচার আমি সরাসরি দেখে দেখছি। আমার আমি নিজে দেখতেছি আমার পরিবারের উপরে কি অত্যাচার হচ্ছে। পরবর্তীতে ওরা শেষ পর্যন্ত আমার সিসি ক্যামেরা ফুটেজ ভেঙে ফেলে, আমার সব ডকুমেন্ট নিয়ে ফেলে, এবং আমার পরিবারের উপরে কি হচ্ছে আমি জানি না। শেষ পর্যন্ত আমার পরিবারের লোকজনকে আমি বললাম যে তোমরা তাড়াতাড়ি ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যাও। সবাই ঘর দিয়ে যার মতো রেখে পালাই গেছে। কিন্তু ইতিমধ্যে আমার ঘর বাড়ি কিছুই নেই। আমি চট্টগ্রাম যাওয়ার পরে আমি কোনো গাড়ি তো নাই, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আমি একটা সিএনজিতে উঠলাম ঢাকার দিকে যাব। দেখি যে পথের মধ্যে মানুষকে মোবাইল চেক করে, চেক করে, বিভিন্ন রকম চেক করে করে ওরা মানুষকে কিভাবে অত্যাচার সারা পথে করছে। আমি সাথে সাথে আমার ছোট ভাতিজাকে আমি বললাম, ভাতিজা আমার এবং ওর মোবাইল গুলো আমরা সাথে সাথে নদীতে, পানিতে, পুকুরে ফালাই দিই। আমরা সিএনজি দিয়ে রওনা দিই। পথে পথে আমরা দেখেছি বাংলাদেশের মানুষের উপরে পথে পথে আমার বাড়ি ঘরে কি অত্যাচার হয়েছে, তার সে অধিক অত্যাচার পথে পথে আমি মানুষকে অত্যাচার করতে দেখেছি। কারো দেখি যে মাথা কাটা রাস্তার উপরে, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো এই বড় বড় লোহার কিরি দা নিয়ে শত শত লোক মিরেশ্বরাই, কুমিল্লা, বিভিন্ন অঞ্চল আমি দেখেছি। আমি সিএনজি নিয়া, অটো নিয়া পথে ছোট ছোট পথে পথে পাড়ি দিয়ে আমি পার হয়েছি কুমিল্লাতে। কুমিল্লা পর্যন্ত যখন বিশ্ব রোড গেলাম দেখলাম যে টিসিবির একটা গোডাউন আছে, ওখান থেকে শত শত লোক ওখানকার সরকারি গোডাউনের যত মাল পত্র আছে সব নিয়ে যাচ্ছে। আর আমি ঢাকা এর পরের দিন আমি 5টার দিকে রওনা দিই চট্টগ্রাম থেকে ঢাকা পড়ছি। এর পরের দিন আমি প্রায় 4টার দিকে আমি যাই ঢাকা পড়ছি। আমি সারা পথে দেখেছি মানুষের কি মানুষের উপরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে, বিশেষ করে পুলিশদের উপরে, আর জনপ্রতিনিধি পেলে তো হয়েছে, জনপ্রতিনিধির উপরে কি অত্যাচার আচ্ছা। আমি দেখেছি। হ্যাঁ, জি। আহ, ভাই আপনার কাছে প্রশ্ন, যে জিটু ভাই, যে আপনার বাড়িতে যারা অগ্নিসংযোগ করলো, লুট করলো, ওদের কি, ওদের পরিচয় বা ওরা কারা, এই ব্যাপারে ওরা আপনার হচ্ছে জামাত বিএনপির লোকজন। আমার কাছে ওদের সব ভিডিও এবং ভিডিও ফুটেজ এবং ওদের ছবি ওদের নাম, আমার ওদের কাছে ওদের আছে। নাম কি বলা যাবে না?
হ্যাঁ, অবশ্যই বলা যাবে। বলুন আমাদের তো ওরা হারানোর কারা, আর কারণ কিছুই এগুলি তো নেই, আমাদের আমাদের তো সবাই হারানোর জানতে আর হবে। কিছু নয়। হ্যাঁ, একজন হচ্ছে বিএনপির সভাপতি, ইউনিয়ন বিএনপির সভাপতি নিজামুদ্দিনের নেতৃত্বে, এবং যুব দলের সভাপতি আছে একজন মনির, ওদের নেতৃত্বে আমার বাড়িতে লুটপাট, নুরুদ্দিন নামের একটা ছেলে আছে, ওরা এইসব লুটপাট করেছে। প্রায় 70-80 জন। যখন বাড়িতে আগুন লাগাই দেয়, তখন আশেপাশের লোকজন আসি আমাদের বাড়িতে আগুন নিবে, কিন্তু এর ভিতরে এতক্ষণে সব কিছু নিয়ে গেছে ওরা, ট্রাক ট্রলি সব নিয়ে, ওদের আমাদের মাল সামানা সব নিয়ে গেছে। গত মাসের 30 তারিখে আমার ভাই শাহজামান আরজু, যে কিনা চট্টগ্রামে প্রিমিয়ার লিজিং এ এবিপি ম্যানেজার, তাকে আমাকে না পেয়ে তাকে চট্টগ্রাম থেকে ধরে নিয়ে তাকে 5টা মামলা বিভিন্ন থানায়, সন্দ্বীপ সহ চট্টগ্রামের বিভিন্ন থানায় তার আগে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার উপরে প্রশাসন কিন্তু মানসিক শারীরিক অনেক অত্যাচার টর্চারিং করেছে। এ- আবার আমি আমি যেই বাসায়, আমি যতক্ষণ চট্টগ্রাম আমি ছিলাম, আমি যেই বাসায় আমার আত্মীয় স্বজনের বাসায় গিয়েছি, ওই বাসায় খোঁজ নিয়ে ওদের, আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে ওদেরকে অত্যাচার অনাচার, এবং আমার এলাকার ছাত্রলীগের একটা ছেলে রাকিব, তাকে ধরে নিয়ে তারা 5 লক্ষ টাকা তাকেও যেভাবে মারধর করে চট্টগ্রামে 5 লক্ষ টাকা চাঁদা নিয়ে তাকে মুক্তিপণ দেয়, তার হাতে অস্ত্র দিয়ে তাকে ছবি তুলে, তার তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রাজন, তাকেও এইভাবে অত্যাচার অনাচার করছে। আমার ভাই, আচ্ছা ভাই, আমার এই যে বড় ভাই আপনি আপনি যে মনিরুজ্জামান বললেন এই যে আরমান। 5 লক্ষ টাকা আম, চাঁদার প্রশ্ন যেটা আপনি বললেন, ওরা ওরা কারা জি, যারা চাঁদা ওরা নিয়েছে? এরাই 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 এই নুরুদ্দিন নামের যে ছেলে, একটা মিলাদ আছে, নুরুদ্দিন আছে, আবার এই চট্টগ্রামের কিছু ছেলেবেলা আছে যুব দলের, এরাই এগুলো করছে। আচ্ছা, আপনার বাড়ির আমার এই যে লুট লুট এবং অগ্নিসংযোগ আর এইসব ঘটনা, নারকীয় ঘটনা তাণ্ডব যা চালিয়েছে এদের, এইসব নিয়ে কি আপনি পুলিশের শরণাপন্ন হয়েছিলেন, জিডি করেছিলেন? জি জি জি, আমি থানায় জিডি করছি, থানায় জিডি তদন্ত করছে। জিডি তদন্ত করে ওরা আমাদেরকে বলে এই মুহূর্তে আমরা কিছু করার নাই। আমরা, নৌবাহিনীর ক্যাম্প আছে ওখানে আমার আম্মা গিয়ে অভিযোগ দিয়েছে, কিন্তু নৌবাহিনীর পক্ষ থেকে কোনো আমাদেরকে সহযোগিতা করা হয়নি। থানা থেকে 2জন পুলিশ এসে একদিন তদন্ত করে ছবি টবি তুলে নিয়ে ওরা আর কিছুই করে নাই, বলে যে এই মুহূর্তে আমাদের করার কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, জি টিটু ভাই, আসলে পুলিশের উপরও তো আবার নির্যাতন হয়েছে, হাজার হাজার পুলিশকে হত্যা জি করা হয়েছে। পুলিশ যারা বর্তমানে ডিউটিতে আছেন, আপনি যাদের কাছে গিয়েছেন, তারাও তো ভীত, সন্ত্রস্ত, তারাও তো জি নির্যাতন জি জি নিপীড়নের জি শিকার। যে কথাটা পুলিশ আপনাকে বলল যে এই মুহূর্তে আমরা তো কিছু করতে পারি না, তারা তো অসহায়, তাদের উপর তো অসহায় নির্যাতন অসহায়। নিপীড়ন হচ্ছে, তাদের অনেকের সহকারীদের অনেককে হত্যা করা হয়েছে। তো আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার এখনই বলবেন, যাব আমরা সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সহসভাপতি ইয়াসমিন আক্তার। আপা, আপনি বলুন। আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ, আর আপনাদেরকে ধন্যবাদ এই আয়োজন করার জন্য। আসলে আমি প্রবাসে থাকি, তো সেক্ষেত্রে আমি ডিরেক্ট অত্যাচার থেকে আমি শারীরিকভাবে আমি মুক্ত, কিন্তু আমার উপরে যে আমার এবং আমার পরিবারের উপরে যে জুলুম নেমে আসছে এই 5 আগস্টের সরকার পতনের পরে, সেটা আসলে অবিশ্বাস্য। আমার হাজবেন্ড ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য, এবং তিনি ছাত্রলীগের দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সংসদের মেম্বার ছিলেন, রিটন রিপন রোটন কমিটির। তো সেই জন্য হলো, এবং আমার পরিবারের সবাই মোটামুটি আওয়ামী রাজনীতির সাথে জড়িত, পদ পদবি নিয়ে সবার কথা বলছে না। তো সেজন্য হলো আমাদের পরিবারের উপরে হামলা এবং নির্যাতন মামলা, মিথ্যা মামলা নেমে আসছে। আমার পরিবারের মোট 5 জনের নামে সুনামগঞ্জ জেলা যে সমন্বয়ক পেটানোর যে মামলা হয়েছে 4 অক্টোবর, ওই মামলায় আহ সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাহেব, উনি প্রথম আসামি। 99 জন আসামি দেওয়া হয়েছে, ওইখান থেকে 5 জন আসামি আমার পরিবারের। আমার হাজবেন্ডকে আসামি করা হয়েছে
26 নম্বর আসামি, যে উনি সমন্বয়ককে পিটানো হয়েছে, অথচ উনি লন্ডনে বাস করেন। উনি দেশে গেছিলেন, দেশ থেকে উনি ফেব্রুয়ারিতে আসছেন এই বছরে। উনি লন্ডনে থেকে ওনার উপরে বিশাল অভিযোগ নিয়ে মামলা করা হয়েছে। তারপর আমার ননদের জামাই 2 জন, একজন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, আরেকজন ইউনিয়ন চেয়ারম্যান, ওনারা তো ঘরবাড়ি ছাড়া পলাতক। ওনাদের ঘরবাড়িতে হামলা হয়েছে এবং ওই মামলাতেই মামলা হয়েছে। কিছুদিন আগে উনি একজন হাজির হয়েছেন, গিয়ে স্বেচ্ছায় হাজির হয়েছেন, হাজির হওয়ার পরে ওনাকে গ্রেপ্তার করেছে। আপনারা তো জানেন যে আইনের কোনো প্রয়োগ নাই বর্তমানে। তো তারপরে আমাদের আমার শ্বশুর বাড়িতে আমাদের মূল ভবনের পেছনে একটা বৈঠকখানা ছিল, যেখানে রাজনৈতিক আলাপ আলোচনা হইতো। যেহেতু পুরা পরিবার এবং উপজেলার বাসা, পুরা পরিবারই রাজনীতির সাথে জড়িত, তারা সবাই। তো এখানে আলাপ আলোচনা হইতো, মানুষজন যাইতো আর সবাই। ওই বৈঠক ঘরটা ওরা জ্বালিয়ে দিয়েছে। সেটা 4 অক্টোবর। ওরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, যে আমার ওই সময়ে আমাদের বাড়িতে তেমন কেউ নেই, যেহেতু সবাই শহরে থাকে এবং বিদেশে থাকে। আমার শাশুড়ি ছিল, কিন্তু তারা ওখানে গিয়ে ওই মূল ভবনটা যেহেতু বিল্ডিং, ওটাতে হয়তো আগুন দেয় নাই, কিন্তু ওইটা ছিল টিনের ঘর, ওইটাতে আগুন দিয়ে ওরা জ্বালিয়ে দিচ্ছে রাতের অন্ধকারে। এবং তখন ইলেকট্রিসিটি ছিল না ওই সময়। দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ওরা চলে গেছে। এবং সবচেয়ে দুঃখজনক হলো, এই ঘটনা আমরা বিভিন্ন জায়গায় আমরা রিপোর্ট করাইতে চাইছি, কোনো পত্রিকা সেটা রিপোর্ট করে নাই, কোনো পত্রিকায় পর্যন্ত রিপোর্ট করে নাই। এবং আমরা প্রবাসী থেকে এত বড় একটা মামলা, এত বড় একটা মিথ্যা মামলা, আমি জানি যে এই মামলাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বাণিজ্য হয়েছে। কাকে আসামি দিবে, কাকে দেবে না। তো আমাদের কাছেও অ্যাপ্রুভ আসছে যে আমরা যদি টাকা দিই তাহলে আমাদেরকে মামলা থেকে মুক্তি দিবে। তো আমরা তো বিএনপি এবং ওই যে জামাত শিবির যে সমন্বয়ক, ওদের সাথে আমাদের লিয়াজু বা কম্প্রোমাইজ করার কোনো প্রশ্নই আসে না। সেজন্য আমরা তাদেরকে টাকা পয়সা দিই নাই, এবং সেই জিজ্ঞাসা থেকে বাড়িটা পুড়িয়ে দিচ্ছে। এবং আমি আপনার প্রবাসে থেকে আপনার কাছে লেখালেখি করি। জি প্রব- বলুন। আপনার কাছে প্রশ্ন, ওই যে যারা আপনাদের কাছে চাঁদা চেয়েছে বা ওরা কারা, ওদের পরিচয়, ওদেরকে কি আপনি জানেন? ওরা কোন রাজনীতির সাথে সংশ্লিষ্ট না? ও- ওরা জামাত এবং বিএনপির। আর ওদের কি আপনারা জামাত এবং চিনেন যারা আপনাদের সাথে চাঁদা দাবি করেছে? ওরা কারা? ওদের নাম ওরা ওরা হলো ডাইরেক্ট করে নাই, ওরা হলো অন্য সাধারণ যারা রাজনৈতিক পরিচয়, পদ পদবি নাই, কিন্তু তাদেরই দলে তাদের হয়ে কাজ করে, তাদের কিন্তু মাধ্যমে আমাদেরকে যাতে কিন্তু আমরা রেকর্ডটা প্রচার নেপথ্যে করতে ওই পারি। লোকগুলি যারা তাদের হ্যাঁ, নেপথ্যে ওইগুলো, তাদের রেফারেন্সে আমাদের নেপথ্যে কাছে যারা টাকা আছে পয়সা। তাদের নাম জানেন? তারা কি, তাদের পরিচয়, তারা কি ওই স্থানীয় বিএনপি জামাতের? স্থানীয় হ্যাঁ, বিএনপি জামাতের সাথে জড়িত। এবং আচ্ছা। এদের নির্দেশেই আমাদের পরবর্তীতে দেখে যে আমাদেরকে তো অ্যারেস্ট করাতে পারছে না, যেহেতু আমরা দেশে নাই, এবং আমাদের কাছ থেকে টাকাও নিতে পারতেছে না। সেজন্য ওই জিজ্ঞাসা থেকে তারা, হয়তো আমরা ধারণা করতেছি, তারা আমাদের বাড়ি পুড়িয়ে দিছে। এবং আমার ওখানে আমার মাত্র একটা দেবর থাকে, ছোট, মাঝে মাঝে সেও পলাতক, বাড়িতে যায় না। যে তার নামে কোনো মামলা নাই, কিন্তু এখন তো আপনারা জানেন যে মামলার কোনো দরকার নাই, ওরা অ্যারেস্ট করে ফেলে। তারপরও আচ্ছা, 2 দিন সেনাবাহিনী আমাদের বাসায় গেছে, আপনার যে ওকে আপনার অ্যারেস্ট। স্বামী লন্ডনে আছেন, উনি লন্ডন প্রবাসী। ওইখানে উনি আছেন, ওনাকে ওইখানে রেখে, তার মানে উনি বাংলাদেশে গিয়ে হ্যাঁ, যে সব মামলাগুলি ওনাকে দেওয়া হয়েছে, ওনাকে দেখানো হয়েছে, তিনি বাংলাদেশে সব যেসব মিথ্যা হ্যাঁ, মামলার জালে এইসব ওনাকে করেছেন। ফাঁসানো হয়েছে। জি। হ্যাঁ, আচ্ছা। উনি নাকি আচ্ছা, হাতুড়ি দিয়ে, মামলা, তারপর এই চাকু দিয়ে মামলাগুলি কারা পিটাইছে করেছে? সমন্বয়ককে। এই মামলাগুলি কি এগুলা ওদেরকে? এগুলো তো একটা একটা ওই যে সারা বাংলাদেশে মামলার যে চিত্র, একই কায়দায়, যে এমন একজনকে বাদী করা হয়েছে, ওই বাদী আমাদেরকে পার্সোনালি চিনে না, সে রাজনৈতিক ভাবে আমাদেরকে চিনে না যে আমরা আসলে কোন দলের। যেহেতু সে এত সচেতন না, বা এত সুনামগঞ্জ জেলা থেকে যে মামলা করবে, সে দোয়ারাবাদের একটা লোককে নাই চিনতে পারে। ওইরকম একজনকে বাদী করে তারা মামলাটা করিয়েছে। আচ্ছা, এবং আচ্ছা। ওই বাদী, দেখা যায় যে আমার যে 2 ননদের জামাইকে তারা আসামি করেছে, তারা ওর নামই জানে না।
ওই যে বাদী, ওই বাদী তাদের নামই জানে না। তাহলে এই মামলাগুলা প্রতিটা জেলায় একটা মেটিকুলাস প্ল্যান অনুযায়ী যে কাদের কাদের ধরলে ওদের কাছ থেকে টাকা নেওয়া যাবে এবং হয়রানি করা যাবে এবং তাদেরকে জেল জুলুম করিয়ে তাদেরকে বিপর্যস্ত করা হ্যাঁ, যাবে। আপনি যথার্থই বলেছেন। এইটা এটা সারা দেশেই এইটা হচ্ছে, সারা বাংলাদেশে একই প্রতিনিয়ত চিত্র। প্রতিনিয়ত হচ্ছে। তবে আপনাদের সাথে যা হচ্ছে, এরা কি আপনার এলাকার ওই স্থানীয় বিএনপি জামাতের নেতৃবৃন্দ, না বাইরের স্থানীয় কেউ? এবং যেহেতু উনি কেন্দ্রীয় নেতা এবং সিলেট মহানগরের আহ্বায়ক কমিটিতে ছিলেন এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা বর্তমানে, তো ওনার একটা পরিচিতি আছে পুরা সুনামগঞ্জ, পুরা সিলেট এবং ওভারঅল একটা পরিচিত আছে হায়ার লেভেলে বিএনপির সাথে বা জামাত, সবাই চিনে ওনাকে। তো সেজন্য ওনাকে টার্গেট করে এটাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং উনি কিছুদিন আগে ফেব্রুয়ারিতে দেশ থেকে বাংলাদেশে আসছেন, ডিসেম্বরে গিয়ে ফেব্রুয়ারিতে আসছেন। তো ওরা হয়তো ভেবে থাকতে পারে যে উনি হয়তো ওই সময় দেশে ছিলেন, কিন্তু উনি তো দেশে নাই ওই সময়। সরকার পতনের সময়টাতে, জুলাই আন্দোলনের সময়টাতে পুরোটাই আমরা এখানে। কিন্তু এর আরেকটা কারণ আছে, সেটা হলো আমরা খুব লেখালেখি করি, আমরা দুজনই খুব লেখালেখি করি ফেসবুকে। কারণ আমাদের প্রতিবাদ করা আমাদের অধিকার এবং ইতিহাস আমাদের অহংকার। যেহেতু আওয়ামী লীগের ঐতিহ্য মুক্তিযুদ্ধের সাথে সাথে ঐতিহ্য, আমি নিজে ছাত্রলীগ করেছি, আমার হাজবেন্ড নিজে ছাত্রলীগ করেছে। ছাত্রলীগের ইতিহাস হলো আমাদের গর্বের ইতিহাস। ছাত্রলীগকে যখন ব্যান করা হলো এবং এভাবে যখন সারা বাংলাদেশের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন নেমে আসলো এবং এই ইউনূস সরকার যখন ফ্যাসিবাদ কায়েম করতেছে, সংবিধান পরিবর্তনের কথা বলতেছে, এত সব পরিবর্তন এবং এত সব মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের সমস্ত প্ল্যান, সেগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের কলম চলতেছে। আমরা একটা হ্যাঁ, অনলাইন ধন্য- পত্রিকা ক্রিয়েট জি, করেছি। ধন্যবাদ ইয়াসমিন আক্তার। আপনি আমাদের ধন্যবাদ। সাথেই থাকুন। আপনার আপনার ফ্যামিলির উপর, আপনাদের উপর যে নির্যাতন নিপীড়নের কথা আপনি বললেন, আমরা শুনলাম। যারাই এর সাথে সংশ্লিষ্ট, নেপথ্যে যারা ছিলেন, অবশ্যই আপনি তাদের চিনেন, জানেন, হয়তো নিরাপত্তার কারণে বলছেন না। তাদের নাম জি, এবং পরিচয় যদি সম্ভব হয় আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। তাদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে এবং যথাযথ শাস্তি তাদের পেতে হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশে তাদের কারোর রক্ষা হবে না। আপনাকে ইনশাআল্লাহ। ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার নির্যাতনের কথা বলবেন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইমদাদুল হক মিলন। জি মিলন, আপনি বলুন। নিজেকে মিলন ভাই আনমিউট। আনমিউট জি, করেন। থ্যাংক ইউ। জি, জি, আসসালামু আলাইকুম। যারা সংযুক্ত আছেন এবং যারা শুনছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই নজরুল ভাইয়ের প্রতি, যে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের যখন অন্তিম মুহূর্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষতিগ্রস্ত, যখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি নিপীড়ন নির্যাতন হচ্ছে, ঠিক সেই সময় পুরো বাংলাদেশ ব্যাপী যে চিত্র তুলে ধরার উদ্যোগ গ্রহণ করেছেন, তার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসলে কথা, নজরুল ভাই শোনা যাচ্ছে কিনা? জি জি জি, আপনাকে শোনা যাচ্ছে, আপনি বলুন, আপনি মূল পয়েন্টে আসুন। আসলে কোথা থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ করব, এটা আসলে বলার অবকাশ নেই, কারণ আমি নিজেও একজন যেহেতু জনপ্রতিনিধি। আমি যখন দেখি যে আমার শাহরাস্তি উপজেলা আওতাধীন একটা ইউনিয়নের সচিবাড়া উত্তর ইউনিয়নের একজন চেয়ারম্যানের 5 তারিখ রাতে পরিকল্পিতভাবে হত্যা করে পানিতে ভাসিয়ে দেওয়া হয়, আমি যখন দেখি যে আমার ছাত্রলীগের একজন নির্দোষ ভাইকে মামলা ছাড়াই গ্রেপ্তার করে কোর্টে চালান দিয়ে দেওয়া হয়, এই সকল পরিস্থিতি দেখে আসলে একজন মানুষ হিসেবে মন মানসিকতা ঠিক থাকার কথা নয়। তারপরেও কিছু কথা না বললে নয়। আমি প্রথমে ঘটনায় যাওয়ার আগে একটু সংক্ষিপ্ত করে বলি, আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম শাহরাস্তি। সেখানে আমি দীর্ঘ 5 বছর দায়িত্বে ছিলাম। দায়িত্ব থাকালীন আল্লাহর রহমতে গর্বের সহিত বলতে পারি যে আমি কখনো কারো বিরুদ্ধে একটা মামলা দেইনি, কখনো কারো বাড়িতে গিয়ে হুমকি দেইনি, কারো বাড়িতে ভাঙচুর করে নেই, অগ্নিসংযোগ করে নেই, কিংবা কারো কাছে গিয়ে চাঁদাবাজি করি নেই, কারো দোকান লুটপাট করি নেই, কোনো কিছু কখনোই ক্ষতি করে নেই। তো
তো এই জায়গায় আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে গিয়ে আমি দলমত নির্বিশেষে আমি বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই। এই কথাটা কেন বলছি সেটা আমি একটু পরে অ্যাডজাস্ট করছি। মূল ঘটনায় আমি চলে যাই। 5ই আগস্ট বাংলাদেশের পরিস্থিতি সকল অবগত আছে। একটি জঙ্গি হামলা হয় বাংলাদেশে। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে যখন বাধ্য হয়, তখন আমি ব্যক্তিগতভাবে সাধারণ চলাফেরা করি। আমাদের এলাকার মুরব্বী, বড় ভাই, সিনিয়রদের সাথে আমার চলাফেরা ছিল। হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ত্যাগের পরবর্তী সময়ে বিভিন্ন ভাবে মারফতে ফোন আসা শুরু হয় যে আমাদের দলীয় বিভিন্ন নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে, বাড়িতে অগ্নিসংযোগ এবং দোকানপাট লুটপাট হচ্ছে। ঠিক তখনই আসলে একটু আতঙ্কিত হয়ে যায়। তারপরে ওই প্রথমে যে ঘটনাটা বললাম যে সুনামের সহিত রাজনীতি করার জন্য একটা জায়গায় কনফিডেন্স ছিল যে আমার বাড়িতে অন্তত হামলাটা হবে না, কারণ যেহেতু ওভাবে রাজনীতিটা করেছি, কারো কখনো ক্ষতি আমি করিনি। তারপর একটু পরপর যখন ফোন আসতেছে, ঠিক তখন আসলে নিজেও ভীত হয়ে যায়। বাড়িতে আমার মা থাকে। আমার মা অত্যন্ত বয়স্ক মানুষ, এটা আমার উপজেলার সবাই জানে। আমার ভাইয়ের ওয়াইফ থাকে, আবার আমার ভাতিজা বাচ্চারা থাকে বাড়িতে। পরবর্তীতে আমি যখন একটু নিজের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, তখন আমি বাধ্য হয়ে আমার ভাইয়ের ফ্যামিলিকে তাদের নানা বাড়িতে পাঠিয়ে দিই। মাকে আসলে, যেহেতু বাবা মায়ের আহ, রক্তে মাংসে পরিশ্রমে ঘামে গড়া বাড়ি, মা বাড়িটা ছেড়ে যেতে চায়নি। তারপর অনুরোধ করে পাশের বাড়িতে মাকে আমি সরিয়ে রাখি। ঠিক আনুমানিক 11:30টার দিকে। তো এর মাঝে বলে রাখি, যখন এরকম পরিস্থিতি হচ্ছে তখন আমার গ্রামের মানুষ প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। গ্রামের মানুষ যথেষ্ট প্রোটেকশন দেওয়ার জন্য চেষ্টা করেছিল। তারা রাস্তায় অবস্থান করেছিল, যেহেতু মেইন রোডের সাথে আমার বাড়ি ছিল। সেখানের মধ্যে রাত 11:30টার দিকে হঠাৎ করে দেশীয় অস্ত্রশস্ত্র, এটা আমাদের গ্রামের মানুষ যারা সেখানে উপস্থিত ছিল, সেখানে তারা স্টেটমেন্ট দিয়েছে, দেশীয় অস্ত্র সহ 9mm পিস্তলও ছিল তাদের সাথে। তারা প্রায় 60-70টা মোটরসাইকেল নিয়ে মাথায় কি এই তাদের এই যে শিবিরের কি একটা ব্যান্ড ছিল মাথায়, মুখে মাস্ক পরে তারা আমার বাড়িতে হামলা করে। যখন গ্রামের মানুষগুলো রাস্তায় ছিল, গ্রামের মানুষ তো গ্রামের মানুষের সহজ সরল মানুষ, তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া দেওয়ার পরে গ্রামের মানুষ নিজেরা সেই পর্যন্ত তারা তাদের বাড়িতে ঢুকে যায়। পরবর্তী সেখানে দোকানপাট থাকে, বা দোকানপাটে লাইট ভাঙচুর করে অন্ধকার করে তারা আমার বাড়িতে প্রবেশ করে। বাড়িতে আনুমানিক 11:30টার দিকে প্রবেশ করার পরে আসলে ব্যাপক ভাঙচুর করার পরে তারা সেখান থেকে আসলে চলে যায়। এর ফাঁকে যখন একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে তারা যখন ওখানে হামলা করতে আসে, তাদের মধ্য থেকে একটা ছেলে আমাকে ফোন করে বললে যে ভাই, আপনি ওখান থেকে সরে যান, আপনার বাড়িতে হামলা করবে। তখন আমি আসলে ওই মাকে একটু সরিয়ে দিই আমার বাড়ি থেকে। মা তখন বাড়িতে অবস্থান করছিল, সরিয়ে দিই। পরে ওখান থেকে একটা ছেলে যখন পরবর্তী হামলার পরে রাস্তায় বের হয়ে আসার পর যখন ও অগ্নিসংযোগ করতে যাবে, ঠিক তখন গ্রামের মানুষ, দোকানপাটে চার দোকান মানুষগুলো আবার বের হয়ে আসে, তাদেরকে ধাওয়া দেয়, তারা চলে যায়। পরবর্তীতে 16ই সেপ্টেম্বর পরবর্তী ঘটনা। এর এর ফাঁকে দিয়ে হচ্ছে 2 দিন পর আমার মা মাইন্ড স্ট্রোক করে। আসলে গ্রামের মানুষ ওনারা এগুলা কখনোই দেখেন না, ইতিহাসের ন্যায় যে অতীতে কখনো এই ধরনের নির্যাতন, নিপীড়ন বা কারো বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, এগুলো কখনো আওয়ামী লীগও করে না, অতীতেও তেমন কিছু হয়নি, যেটা এবার ইতিহাসকে ব্রেক করে বিএনপি জামাত করেছিল। তো সেখানে এসব জিনিস দেখে আমার মা মাইন্ড স্ট্রোক করে। মাইন্ড স্ট্রোক করার পরে মাকে আমি ঢাকায় নিয়ে যাই। 2 মাস 1.5 মাসের মতো সেখানে ট্রিটমেন্টে থাকে। 16ই সেপ্টেম্বর আমি দুপুর 11টার দিকে আমি বাড়িতে আসি, মাকে নিয়ে বাড়িতে আসি। ঠিক সেদিন রাত 10:30 আবার ছাত্রদল আমার বাড়িতে হামলা করে। তখন আমার মা তখন অসুস্থ, খুবই অসুস্থ, একবার সারাস্তির আমার নিজ উপজেলার সকলে জানে যে আমার মা খুব অসুস্থ, স্ট্রোক করছে, এই জিনিসটা অবগত। তো যখন আমি জানতে পারি যে আমার বাড়িতে আবার হামলার প্রিপারেশন নিচ্ছে, তখন আমি কয়েকজনকে আসলে পরিবারের স্বার্থে, নিজের নীতি নৈতিকতার বিরুদ্ধে গিয়ে পরিবারের স্বার্থে তাদের ঊর্ধ্বতন অনেকে আমি এই জিনিসটা অবগত করি যে আমি আমি প্রয়োজনে সরে যাই, আমার বাড়িতে যেন হামলাটা অন্তত করা না হয়। এরপরে আসলে তাদেরকে বলে তারা চেষ্টা করেছে, কি করে না এটা একান্তই তারা জানে। আমার বাড়িতে পুনরায় হামলাটা হয়, তারা আবার পুনরায় ভাঙচুর করে তারা সেখান থেকে চলে যায় দ্বিতীয়বার। তখন আমার মা খুবই অসুস্থ হয়ে যায়। মাকে আবার পরের দিনে মাকে আমি ইবনে সিনাকে ভর্তি করাইতে হয়েছে, সেখানে ট্রিটমেন্ট নিতে হয়েছে দীর্ঘদিন। এখনো মা ঢাকায় আছে, অসুস্থ অবস্থায় আছে। যাই হোক, এর পরবর্তীতে আসলে হামলা যতটুকু হয়েছে, আমি যে আচ্ছা, আহ, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করেছি, এই সেখানে আসলে যে নীতি নৈতিকতার প্রশ্নে আহ সুনাম
সুনাম রক্ষা করে রাজনীতি করি, সেটার আচ্ছা ভাই, আসলে চূড়ান্ত আচ্ছা পর্যায়ে সেটা দেখতে আচ্ছা হবে। এমদাদুল হক মিলন ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে আপনার বাড়িতে যারা অগ্নিসংযোগ করলো, আক্রমণ করলো, আপনি বললেন যে ওই যে মাথায় যেটা বাঁধা এটা হলো জামাত শিবিরের না, এটা হলো জঙ্গি, যেটা আমরা তালেবানি বা অন্যান্য জি জি জায়গায় জি দেখি, জি তারা তো জি জি, সেগুলি, হ্যাঁ হ্যাঁ। ওই জঙ্গিরা, জামাতের ক্যাডাররা, এটা শিবিরের বুঝতে ছিল, আর কি। এরা বেশিরভাগ এখন শিবিরের ছিল, হ্যাঁ, 5 তারিখ যে এখন আক্রমণটা হয়েছে। আপনাদের বাড়িতে যারা অগ্নিসংযোগ করলো, আক্রমণ করলো, এত কিছু করলো, ওদের পরিচয় বা ওদেরকে আপনি চিনেন বা ওদের নাম বলা যাবে? জি নজরুল ভাই, আমি আমি 5 তারিখ এবং 16 তারিখে আমি কৌশলগত কারণে আমি একটু বলতে চাচ্ছিলাম তাদের নামগুলো, বাট আমি ঠিক আছে, 13 জন বলছি আমি, শিবিরের ছেলে আপনার এবং নিরাপত্তার 7 জন। নিরাপত্তার প্রশ্নে আপনি নামগুলো জি, বলতে আমার চাচ্ছেন না তো? নিরাপত্তা নয়, নিরাপত্তা নিরাপত্তা নয়, আল্লাহ মহান আল্লাহ আমাদের সৃষ্টি হয়েছেন, তিনি আমাদের একমাত্র আশ্রয়স্থ, তিনি আমার নিরাপত্তা রাখবেন। কিন্তু কৌশলগত কারণে 13টা শিবিরের ছেলে নাম এসেছে, 7টা ছাত্র দলের নাম, এবং স্পষ্ট করে প্রমাণ ডকুমেন্টারি, তারা যে হামলা করেছে তাদের ডকুমেন্ট আমার কাছে আছে, বাট আমি কৌশলগত কারণে এখন তুলে ধরতে চাচ্ছি না। যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ সেটা আমি আমাদের শাহরাস্তিবাসীর কাছে তুলে ধরবো। আর হ্যাঁ, দ্বিতীয়ত আমরা আপনার আসলে কাছ থেকে আপনি নামগুলি সংগ্রহ করার চেষ্টা করব, কারণ তাদের পরিচয়, ঠিকানা সবকিছু আমাদের সবার হাতে, আপনার হাতে থাকা উচিত, এবং আমাদেরও আমরা যদি জানি, স্বাভাবিক কারণে আমাদের দিক থেকেও আমরা চেষ্টা করব ওদেরকে, সময় জি তো আসবে, নজরুল ভাই, এই দিন তো দিন নয়, এখন তারা যা করছে এটা তো অব্যাহত থাকতে পারে না, তাইলে ইতিহাস মিথ্যে হয়ে যাবে। অপশক্তির অপকর্ম দীর্ঘস্থায়ী হয় না। পরবর্তী এর সময় একটা, নজরুল ভাই আমাদের আমাদের বিরুদ্ধে এরকম, যে এর পরবর্তী সময় আসলে আমাদের অনেক মামলা দিয়েছে ওরা, এর মধ্যে আমাদের অনেকগুলো হ্যাঁ মিথ্যা মামলা, মিথ্যা, যেটা বলে হ্যাঁ আপনার মামলাগুলো মিথ্যা মামলা সম্পর্কে আমরা দিয়েছে। আচ্ছা, জানতাম। ওই যে মিলন আপা ভাই, আপনি বললেন আপনি আসলে, আমাদের সাথেই থাকুন। আমরা এখন যাচ্ছি এর মধ্যে নজরুল ভাই, এর মধ্যে ফয়সাল আহমেদ জয়ের 30 কাছে। সেকেন্ড 30 সেকেন্ড একটু শেষ করতে চাই নজরুল ভাই, 30 জি সেকেন্ড বলুন। একটু শেষ করতে চাই। আমাদের একজন ইউনিট পরিষদের চেয়ারম্যানকে 5 তারিখ রাতে বিএনপি পরিকল্পিতভাবে হত্যা করে তাকে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আমাদের অনেক সাবেক ছাত্রদের বাড়ি ঘর দুয়ার শাহরাস্তিতে জ্বালা পোড়া করে সব ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। আমাদের রিসেন্টলি আমাদের শেখ ফরিদ সাবেক ছাত্ররা তাকে ও আপনার বাচ্চার জন্য মাংস কিনতে গেছে, মাংস কিনে সে সিএনজি তুলবে সেই অবস্থায় তাকে শিবিরে তারা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। তারপর আমাদের ছাত্রনেতা মনির সহ শুরু করে আমাদের গ্যাস ভাই, আমাদের তুহিন ভাইয়ের বাড়ি অগ্নিসংযোগ সহ মাস্টার, তারপর আমাদের একটা মাদ্রাসার প্রিন্সিপাল, ওনাকে জোরপূর্বক মানে নির্যাতন করে মাদ্রাসা থেকে বের করে দেওয়া সহ অসংখ্য, যেগুলো আসলে বলে শেষ করার মতো কোনো সুযোগ নেই, জি, অবকাশ নেই, এমন জি ইতিহাস আমদাদুল হক বিকৃতি মিলন চলে ভাই, যেটা আসলে লজ্জাজনক এই আপনি যা বললেন যে আপনার এলাকার ওদের কথা, আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোনো এলাকায় আমার মনে হয় এই ধরনের, এর চেয়ে আরো ভয়াবহ তাণ্ডব আরো বিভিন্ন জায়গায় হচ্ছে, আপনি জানেন। আপনার এগুলি যেগুলি এই মর্মস্পর্শী যে কথাগুলো আপনি বললেন, যাই হোক, আপনি আমাদের সাথেই থাকুন। এখন যাচ্ছি ফয়সাল আহমেদ জয়ের কাছে, তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি। জয়, আপনি বলুন। জি, আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে মুজিবীয় শুভেচ্ছা। তো 5 তারিখের আগে যে কোটা বিরোধী যে আন্দোলনের নামে তারা নৈরাজ্য সৃষ্টি করেছে, সেটা আসলে একটা মেটিকুলিয়াস একটা প্ল্যানের অংশ ছিল ডক্টর ইউনূসের। এটা আমরা সবাই জানতে পেরেছি, এটা সব দেশবাসীর কাছে অলরেডি এটা ক্লিয়ার। সে তার সমন্বয়কদের নামে যারা ছিল তাদের সমন্বয় করে তিনি বিদেশে বসে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করেছে। তো আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রথমত। তো 5 তারিখের মানে আমার পার্সোনাল যে ঘটনাটা, সেটা ঘটনাটা হচ্ছে 5 তারিখের যখন এরকম ঘটনাটা আমরা দৃশ্যপাত দেখতে পাচ্ছিলাম, তখন আসলে আমি একটু থামবো। এখানে আমি আমার পার্সোনাল একটা পরিচয় দিব। আমি সাবেক সহসভাপতি ছিলাম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের। আমার বাবা লালবাগ থানার 23 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং প্রস্তাবিত কমিটি লালবাগ থানার তিনি সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগপ্রাপ্ত হতেন। যাই হোক, এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই রাজনীতি পরিবারে বড় হয়েছি। আমার দাদাও বঙ্গবন্ধু সহচর ছিলেন। তো রাজনীতি পরিবারে বড় হওয়ার সুবাদে আহ আমাদের একটু মানে দেখা সাক্ষাৎ বা আমরা জানতে পারতাম বা আগে বুঝতে পারতাম। তো 5 তারিখে দুপুর দিকে বা সকালের প্রথম ইসের দিকেই আমরা বুঝতে পেরেছিলাম যে এরকম একটা কিছু ঘটতে যাচ্ছে। আর সরকার পতন বা শেখ হাসিনা চলে গেলে পরে যে কি ঘটনা হতে পারে,
সেই বিষয়ে আমাদের বিস্তারিত আগে থেকে একটা ধারণা ছিল। তো সেই সুবাদে কৌশলগত কারণে আমরা 5 তারিখে বাবা বাসায় বা আমিও বাসায় থাকা সত্ত্বেও আমাদের বাবা সবসময় একটু নিট এন্ড ক্লিন রাজনীতি পছন্দ করতো। ভাই যেরকম বলেছিলেন, আহ, তিনি কাউকে কখনো মামলায় জড়াননি। তো আমার বাবাও সেম, কখনোই এরকম রাজনীতি পাওয়ার কখনোই খাটাননি বা আমিও খাটাইনি। তো বাবা সুষ্ঠু সুন্দরভাবে সবসময় রাজনীতি করেছেন। যদি আমরা তো সবাই ভাই ভাই ছিলাম, বিএনপি কে আওয়ামী লীগ কে কেউই কিছু না। আমরা আমরা প্রথমত কিন্তু আমরা মানুষ, যে যেই দলই করুক, কিন্তু আমরা প্রথমত মানুষ, আমাদের পরিচয় এটাই। তো সেক্ষেত্রে আমার বাবা সবসময় সবাইকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। অনেক সময় তাদের দুর্বলতা আমার বাবার কাছে এসে শেয়ার করেছে। আমার বাবা যদি পেরেছে কাউকে উপকার করেছে, কিন্তু কখনোই আমার জানা মতে আমার বাবা কাউকে অপকার করেনি। তো সেই সুবাদে বিএনপি যারা এরকম তাণ্ডব আমার এলাকায় বা ঢাকা শহরের মধ্যে চালিয়েছে, তাদের মধ্যে কিছু সংখ্যক লোক ছিল যারা আমার বাবা ভালো ভালো চাইতো। তো তারা যখন ওনারা সংগঠিত 5 তারিখে যখন শেখ হাসিনা মিডিয়াতে প্রকাশিত হলো যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে বা এটা এরকম একটা কিছু প্রকাশিত হলো, সে তারপরে ঠিক তৎক্ষণাৎ তারা কি করলো, একটা গ্রুপ আমাদের এলাকায় মানে একটা সহিংসতামূলক করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। তো সেখান থেকে আমার বাবার ফোনে একটা ফোন আসে যে লিস্টের মধ্যে আমার বাবার নামও আছে, যে যাদের বাড়ি ঘরে হামলা ভাঙচুর এগুলো চালানো হবে তার মধ্যে আমার বাবার নাম আছে। তো আমার বাসাটা ছিল ঠিক নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সাথে, কাছাকাছি এলাকায়, কাছাকাছি রোডে আর কি। তো তারা প্রথমত বাবার কাছে কল আসার পরে আমরা তখন বাসায় ছিলাম, আমরা বের হওয়ার কোনো স্কোপ ছিল না তখন আমাদের কাছে। তো নিচে পরিস্থিতি খুবই বেগবান দেখে আমরা বাসায় লক হয়ে আমরা মানে বাসায় এমন একটা ভাব নিলাম বা এরকম একটা করলাম, বা আমাদের যারা মানে ছিল, স্পাই ছিল আর কি ওদের মধ্যে, তারা যে আমাদের খবর দেওয়ার সাথে সাথে আমরা তাদেরকে বলি, একটা হিউমার তাদের মধ্যে ছড়িয়ে দিই যে আমরা বাসায় নেই বা আমরা অলরেডি বাসা থেকে চলে গেছি। তো যার কারণে তারা আমাদের বাসার দিকে হয়তো বা দুই একটা ইট পাটকেল ছুটছে, কিন্তু আমার বাসায় ধাক্কাধাক্কি যাই করছে কিন্তু মানে আমার বাসায় ঢুকতে পারেনি তারা। তো তারা প্রায় আমার এলাকা দিয়ে প্রায় 15 থেকে 20টা মিছিল এখান থেকে যাতায়াত করছে। প্রথমত তারা আমাদের এই যে পাশে যে নবাবগঞ্জ পুলিশ ফাঁড়িটা ছিল সেটাকে তারা জ্বালাইছে। জ্বালাই দেওয়ার পরে তারপর তারা তাণ্ডব শুরু করছে। সেই তাণ্ডব তারপরের দিন পর্যন্ত স্টে করছে, তারা মনে হয় যে সারা রাত বাসাও যায়নি। আমরা তো সে তৎক্ষণাৎ ওখান থেকে কিন্তু বের হতে পারিনি। আমি, আমার পরিবার, আমার বাবা, আমার ভাই, আমার মা, সবাই আমরা ওখানে আমার বাসায় ছিলাম। কিন্তু এমন একটা পরিবেশে করে রাখছিলাম যে আমরা বাসায় নেই, একদম সবকিছু লক টক করে টোটালি একদম আমরা গা ঢাকা দিয়ে বাসার মধ্যে ছিলাম। এ গেল 5 তারিখের ঘটনা। তো 6 তারিখ 7 তারিখ ঠিক এরকম পুনরাবৃত্তি হয়েছে। 7 তারিখ শেষে 8 তারিখ সকালবেলা মানে ভোরবেলা ঠিক ভোর 3টা 4টার দিকে, ভোর 3টা কি 4টার দিকে হবে, তখন আমরা করি, আমরা এখানে আসলে থাকাটা আমাদের জন্য রিস্কি হয়ে যাচ্ছে। পরবর্তীতে কখন আমরা বের হতে পারি কি না পারি এর একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করি, তখন আমরা প্ল্যান করে আমরা আস্তে করে 3টা কি 3:30 4টার দিকে ওই যে আমাদের যে স্পাই ছিল তার তার সাথে কথাবার্তা বলে আমরা এখান থেকে বের হওয়ার জন্য সক্ষম হই। তো পদে পদে রাস্তায় রাস্তায় আমরা অনেক ধরনের জিনিস দেখেছি। তো আল্লাহ মানে আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেদিনের মতো বাঁচিয়ে দিয়েছে। তো সে তারপরে এই পর্যন্ত আজকে প্রায় 4 মাস অবগত হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা এই এলাকার পাড়াও দিতে পারিনি বা কিছু করতেও পারিনি। তো এখন এটা কি ছিল আমার পারিবারিক বাসার ঘটনা। এরপরে আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে যেটা অবস্থিত হচ্ছে ঢাকা নিউ মার্কেট। তো ঢাকা নিউ মার্কেটে যে ব্যবসা প্রতিষ্ঠানটি আছে সেটি বন্ধ, মানে অসংখ্য দিন বন্ধ থাকার পরে এভাবে তো আসলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাখা যায় না। মানে বাচ্চাদের পাইকারি কাপড়ের দোকান ছিল আমাদের। তো সেই দোকান থেকে আমাদের নিউ মার্কেটের অঞ্চলে যত দোকান টোকান আছে বা আমার সারা বাংলাদেশে মোটামুটি পার্টি টাটি ছিল, তো তাদের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য হলো আমার ওই দোকানটা খোলা লাগছে, বা আমার হিসাব কিতাবের খাতা টাতা, আমার অনেকগুলো টাকা নিউ মার্কেট বা সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমার টাকা পয়সা পড়ে আছে। তো সেগুলো হিসাব কিতাব নেওয়ার জন্য হলো, কারণ কখন কি হয় সেটা তো বলা যায় না, কারণ তারা আমাদেরকে বাসায় খুঁজে পাচ্ছে না। তারা অবশ্যই আমার দোকানে একটা চালাবে, এটা আমাদের জানা ছিল। তো সেই সুবাদে আমি কি করি, আমি অল্প 2-1 দিনের মতো আমার স্টাফ দিয়ে দোকানটা খোলাই, এবং আমি দোকানের খুব দূরে থেকে পর্যবেক্ষণ করি। আমার দোকানে সিসি ক্যামেরা ছিল, সেই সুবাদে আমি সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রণ করে আমি দোকানটা হয়তো বা 2 4 5 দিনের মতো খুলছিলাম। তো খোলার পরে হঠাৎ সেপ্টেম্বর মাসের 15 তারিখ, সেপ্টেম্বর মাসের 15 তারিখ নিউ মার্কেট থানা এবং লালবাগ থানা যুবদল এবং বিএনপির কিছু সন্ত্রাসী গোষ্ঠী আমার দোকানে এসে হামলা চালায়, অতর্কিত হামলা চালায়। আমার স্টাফের উপর তারা হামলা চালায়। তো সেখানে তারা বাধ্য করে তাকে দোকান তালা মেরে তারা চাবি পর্যন্ত নিয়ে যায়। ঠিক আছে, তো চাবি পর্যন্ত তারা নিয়ে যায়। পরবর্তীতে আমার কাছে যে এক্সট্রা চাবি ছিল ওই এক্সট্রা চাবির মাধ্যমে কিছুদিন পরে আমি সেই দোকান থেকে আমার মাল সামানা যতটুকু পেরেছি, যেগুলো লন্ডভন্ড করেছে তো করেছে,
দুই একটু যা ছিল তাই আমি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছি। অ্যাটলিস্ট আমার খাতা টাতা যেগুলো ছিল, যেগুলো আমি সবসময় মেনটেন করতাম, সেই খাতাগুলো আমি অবশ্যই মানে সরিয়ে নেওয়ার চেষ্টা আমি করেছি। তো ওই ক্ষেত্রেও বাধা বিপত্তি অনেক এসছে, এটা আসলে বলে শেষ করার মতো না। তো আমার পাশের মার্কেটে আমাদের একটা গোডাউন ছিল, সেই গোডাউনটা তারা এমন একটা সাজিয়েছে যেটা একটা চুরির মতো আর কি। তো ওইখানে তিন পার্টির মাল থাকতো, তো তার মধ্যে আমাদেরও একটা ছিল। তো ওইখান থেকে তারা চুরির মতো করে রাতের আধারে সেখান থেকে পুরো লুটপাট করে সবকিছু নিয়ে যায়। তো এই হচ্ছে পরিস্থিতি। আর এখন প্রশ্ন হচ্ছে যে মামলা বা এগুলোর প্রসঙ্গ, মামলা আসলে কোথায় গিয়ে করব, কার কাছে গিয়ে করব? বাংলাদেশে কি বর্তমানে ইউনূস সরকার কোনো আইন আইনের শাসন রাখছে? আমার তো মনে হচ্ছে না। সেটা সারা বাংলাদেশের মানুষই এখন পর্যবেক্ষিত হচ্ছে, তারা দেখতে পাচ্ছে যে আসলে হ্যাঁ, কি তারা ফয়সাল আহমেদ কোনো জয়, পরিস্থিতি রাখছে কিনা। ফয়সাল জি, আহমেদ জয়, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার দোকান যারা লুট করলো, তালা লাগিয়ে এলো, জি, আপনার জি, লাগার মানে স্টোর জি, থেকে যারা মাল নিয়ে গেল, জি। ওরা কারা? ওদেরকে কি আপনি চিনেন? ওদের রাজনৈতিক আমি পরিচয় আসলে কি? আমি আসলে ঠিক প্রপারলি চিনতে পারি না, কারণ 5 তারিখের আগে বিএনপি বলেন, জামাত বলেন বা শিবির বলেন, তাদেরকে আমরা কিন্তু খুঁজেও পাই নাই, বা তাদের আইডেন্টিফাই করার মতো কোনো না, স্কোপ না, না, আমাদের কাছে আমি ছিল পাঁচ না। তারিখের আগের কথা বলছি না, আপনার সাথে যা আমি ঘটছে সেটা সেটা বলতে বলতে, সেটা আমি বলুন সেটা বলছি যে আর কি, যে আপনাদের সেটা। যে দোকান লুট করলো, স্টোর থেকে মাল নিয়ে গেল, জি। ওরা কারা? বা আপনার বাড়িতে যারা ওদের এসে ওদের কথা। বাড়িতে ঢোকার চেষ্টা করলো, জি। ওদের কোনো? এটা এটা ওরা হচ্ছে যে স্থানীয় বিএনপি এবং যুব দলের কিছু নেতাকর্মী ছিল। আর আর যারা আমার দোকানে মানে আমার গোডাউনে যারা লুটপাট করেছে, তারা একদম টোকাই কোয়ালিটি, যারা জামাত শিবির বিএনপির সাথে আছে, তারাই ছিল। তো আমি কৌশলগত কারণে আমিও নামটা স্কিপ হ্যাঁ, করলাম, বুঝছি। আমি হ্যাঁ, ইনশাল্লাহ বলবো। কৌশলগত কারণ, নিরাপত্তার কারণে জি। আপনি নাম আরেকটা বলতে বিষয় পারছেন না। হচ্ছে যে আমার নিউ মার্কেট অবস্থিত যে ব্যবসা প্রতিষ্ঠান, আমি তো নিউ মার্কেট কেন্দ্রিক আমার বিজনেসটা ছিল। তো নিউ মার্কেটে আমার বিভিন্ন দোকানে আমার মালটাল যেত। তো হ্যাঁ, ওই সব ওরা কি করছে, আমার দোকানে লুটপাট চালানোর পরে আমার যে পার্টিগুলো আছে, তাদের যাদের থেকে আমার মানে যাদের সাথে আমার লেনদেন আছে, যাদের কাছে আমি টাকা পয়সা পাবো, তো তাদের দোকানে দোকানে গিয়েও তারা ট্রেড করছে যে তারা আমাদের সাথে যে লেনদেন গুলো আছে সেগুলো যাতে স্টপ করে দেয়, তারা যাতে আমাদের সাথে কোনো লেনদেন না করে। আচ্ছা, ধন্যবাদ জয়, আপনি আমাদের সাথেই থাকুন। এখন জি। বলবেন বাগেরহাট জেলার মোংলা উপজেলার ছাত্রলীগের সভাপতি ইয়াসিন শিকদার। ইয়াসিন শিকদার, আপনি বলুন। আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার নামে। বিজয় মাস, বিজয় শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমান সময়ে বাংলাদেশের ক্লান্তি লগ্নে বাংলাদেশ আওয়ামী লীগের দায়মুক্ত অনুষ্ঠানের এই অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বপ্রথমে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির অভিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ 1971 সালে সকল মহান শহীদদের, যাদের জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের জন্ম হয়েছিল। আমি গভীর শ্রদ্ধা স্মরণ করি 1971 সালে 17,000 ছাত্রলীগের শহীদ নেতা কর্মীদের, যাদের জীবনের বিনিময়ে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের জন্ম হয়েছিল। 5ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার জঙ্গি হামলার মাধ্যমে, এই যে তথাকথিত ইউনূস সরকারের মাধ্যমে যে সরকার গঠিত হয়, এই সরকার গঠিত হওয়ার পরে এখনো পর্যন্ত বাংলাদেশের আমরা যারা প্রত্যন্ত ভাই, রাজ্য থেকে আমরা ভাই, এখনো আপনাকে শিকদার ভাই, আপনি আপনার সাথে যা নির্যাতন নিপীড়ন যা হ্যাঁ, হয়েছে, ওই কথাটুকু বলার চেষ্টা করুন। পান। আমরা একবারে শেষ প্রান্তে চলে আসছি। খুব সংক্ষেপে ছোট করে আপনার মূল নির্যাতনের গল্পটা আপনি উপস্থাপন আচ্ছা, করার চেষ্টা করুন। জি, আপনি আছেন লাইনে? যখন বঙ্গবন্ধু কন্যা দেশ ত্যাগ করে বাধ্য হন। হ্যাঁ, লাইনে আছি। আমি শুনতে পাই। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছি। আপনার সাথে যা ঘটেছে বা আপনার পরিবারের সাথে যা হয়েছে, ওই কথাগুলো বলুন। আমাকে শুনতে পান? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো ভাই, আপনি বলুন। আমাদের আমাদের মংলাতে আমরা যখন 5 তারিখে, আমাদের মংলা থেকে আমরা যখন 5 তারিখে মংলা ত্যাগ করলাম, তখন যখন আমরা ঢাকার দিকে অবস্থান করার চেষ্টা করছিলাম, তখন মংলা থেকে যখন রওনা করলাম, দেখি সারা পথে প্রান্তরে মানুষের রক্তাক্ত দেখিনি, কিন্তু 71 পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের
এমন নৃশংস ভাইজান, হত্যাকাণ্ড হ্যাঁ ভাই, আমরা শিকদার ভাই, ইতিপূর্বে কখনো দেখিও নাই, শুনিও ইয়াসিন নাই। শিকদার আপনি তো ভাই, আমাদের আপনি যুবলীগের সাধারণ সম্পাদকের ইয়াসিন ভাইস চেয়ারম্যানের শিকদার বাড়িতে ভাই, হামলা আপনাকে করলো। ওই তারপর শুনেন হচ্ছে আপনি ইয়াসিন শিকদার ভাই, আপনার সাথে যা ঘটেছে তা বলুন। আপনি তো অন্য লাইনে কথা বলতেছেন। আমরা এখানে মৃত্যু এই আয়োজনটা মূলত নির্যাতন নিপীড়নের মানে গল্পগুলি এখানে উপস্থাপন হবে। আপনি তো অন্যভাবে কথা বলছেন ভাই। এখন আমরা একবারে শেষ প্রান্তে, বলুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমাদেরকে যখন এই করা হয়েছে, মানে গ্রেপ্তারের চেষ্টা করা হয়, আমরা তখন তো বাড়ি ছাড়া হয়ে গেছি, কিন্তু আমাদের যে সমস্ত নিরীহ কর্মীরা ছিল তাদের অনেককেই বিনা মামলায় গ্রেপ্তার করে তাদেরকে মামলা দিয়ে মিথ্যা মামলা সাজানো হয়েছে। আমাদের মামলাতে অনেককেই মিথ্যা মামলা দিয়ে সাজানো হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা যারা বাইরে অবস্থান করছি, আমাদের বাড়িতে এখনো পর্যন্ত হুমকি ধামকি চলছে। আমরা বাড়ি ছাড়া আছি, কিন্তু আমরা মূলত এই মুহূর্তে ঢুকতে পারছি না, প্রবেশ করতে পারছি না। আমাদের যে নেতৃবৃন্দ সকলের বাড়িতেই, কিন্তু সবাই বাড়ি ছাড়া। কিন্তু আমাদের যারা উপশক্তির যে পজিশন গুলো আছে তারা ইয়াসিন শিকদার ভাই, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এখন একবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। হ্যাঁ, সর্বশেষ শেষে বলবেন এক বগুড়া জেলা যুবলীগের সহ সম্পাদক লিটন কুমার সাহা। দাদা, আপনি বলুন। আজকের এই ভিডিও কলে উপস্থিত সবাইকে এবং দেশে বিদেশে যারা দেখছেন সকলকে শুভেচ্ছা, মুজিবীয় শুভেচ্ছা, তার সাথে বিজয়ের মাসে বিজয়ের অভিনন্দন। আজকে সবচেয়ে কষ্টের দিন যে এই সময় আমরা দেশে বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা এদের নিয়ে কথা বলতে পারছি না, আমরা বিজয় উৎসবও কোথাও দেখতে পাচ্ছি না, নিজেরাও করতে পারতেছি না। যাই হোক, আমি মূল কথায় আসি। পরিচয় তো আমার চৌধুরী নেতা, অল ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রেসিডেন্ট জননেতা নজরুল ইসলাম ভাই দিয়েছেন। আপনাদের অনেক কষ্টের কথা বললেন, দেশবাসী এসব জানা দরকার। এসব উদ্যোগ নেওয়ার জন্য আমি নজরুল ইসলাম ভাইকে সাধুবাদ জানাই। আমি 1 আগস্ট আমার মায়ের ব্যাক পেইনের ব্যথা ছিল, তার আগে আমি বলিনি আমি একটা কলেজে লেকচারার পদে কর্মরত আছি, যদিও কলেজে 5 তারিখে পর তো আর যেতে পারি না। 1 আগস্ট আমি আমার মাকে নিয়ে, আমার স্ত্রী সহ আমি সিএমসি ভেলোরে আসি। এর মধ্যে দেশের উত্তাল আন্দোলন তো চলেই, অনলাইনে দেখতে পাই। 5 তারিখে আমাদের নেত্রী চলে যাওয়ার পর যখন শুনি যে আমার স্ত্রী সন্তান নিয়ে আমি আর অন্য জায়গায় থাকি, আমার বাড়ি বগুড়ায়, একটা নেগেটিভ জোন, ওটা আওয়ামী লীগের আগের থেকে নেগেটিভ জোন। আমি যদিও 2001 সাল থেকে বিএনপি 4 দলীয় জোট ক্ষমতায়, তখন থেকে ছাত্রলীগ করতাম, তো 12-13 সালের পর থেকে যুবলীগ করি। তো আমরা ওখানে বগুড়ায় আওয়ামী লীগ অনেক কষ্ট করেই করা হয়, তারপরে বগুড়ার যুবলীগ আগে থেকেই অনেক শক্তিশালী সংগঠন। আমি সেই যুবলীগের একজন, নিজেকে কর্মী হিসেবে নিজেকে ধন্য মনে করি। তো 5 তারিখ পরবর্তীতে আমি শুনতে পাই যে আমার বাড়ির ওখানে সবাই ভাঙচুর করবে, আসবে, তো এলাকার লোকজন আটকাই দেয়। তারপরেও আমাদের এলাকার ওখানে 2-1 জনের বাড়ি ঘর একটু হামলা দেয়, আমার বাড়িতে আসতে পারে নাই যদিও। আর বগুড়াতে আমার মায়ের সাথে আমি যে বাড়িতে থাকি, আমার ছোট ভাই বোন ছিল, ওটা হিন্দু অধ্যুষিত এলাকা বিদায় একটা বড় মন্দির আছে, ওখানে সবাই পাহারা দেয়। কিন্তু আমাদের বাড়ির পাশে আমাদের জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুর আলম মোহন সাহেবের অফিস পুড়িয়ে দেয়। বলতে গেলে ওই সময় থেকে আজ অবধি এই বগুড়ায় কোনো নেতা প্রকাশ্যে নেই, সবাই অবস্থান এত দুর্বল। কোনো কর্মী যে থাকবে, 2-1 জন যারা আছে তারাও বের হতে পারে না। আমার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য রাকিবুল হাসান রিপু জননেতা, গতকাল ওনাকে অ্যারেস্ট করা হয়েছে নেত্রকোনা থেকে। দীর্ঘদিন দেশেই পালিয়েছিলেন। আমার সভাপতি দেশের বাইরে পালিয়ে গেছেন, এটি জানতে পেরেছি, জেলা আওয়ামী লীগের সভাপতি। আমাদের সেক্রেটারি বা এমপি রিপু সাহেবের বাসা কিন্তু 3বার পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে 5 আগস্টের পর। আমার জেলা আওয়ামী লীগের যত নেতা আছে এর মধ্যে একজন ছিল সাংগঠনিক সম্পাদক জনাব, এবং পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব শাহাদুল আলম ঝুনু ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। উনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, বগুড়ার সজ্জন ব্যক্তি ছিলেন। উনাকে জোরপূর্বক পদত্যাগ করিয়ে, উনাকে অ্যারেস্ট করিয়ে জেলখানাতে উনি হার্টের পেশেন্টে মারা গেছেন, মানে বয়স 55+ হয়নি। আমরা এত বগুড়ায় কষ্ট করে আসি, বগুড়ার নেতারা বিগত 3 মাসে 4 জন আওয়ামী লীগের নেতা যাদের বয়স 50 থেকে 60-এর মধ্যে, এর মধ্যে একটা ইউনিয়নের চেয়ারম্যানও আছেন সাবেক, আব্দুল মতিন মিঠু ভাই, গাবতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। এ নিয়ে 4 জন মারা গেছে অলরেডি হার্ট অ্যাটাকে। আমার জেলা যুবলীগের কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাকিমুর রহমান ভাই,
উনি সাবেক কাউন্সিলর ছিলেন পৌরসভার। উনার হার্টের পেশেন্ট, তো চিকিৎসার জন্য উনাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে জেলখানা থেকে, কিন্তু হাসপাতালে আসার পরে উনাকে প্রায় 1.5-2 ঘন্টা দাঁড়ায় রাখা হয়েছে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায়। তো আমরা তো পলাতক হয়েই আছি। যাই হোক, আমার আমার বাড়িতে এই হামলা না হওয়ার পরেও আমার বড় বোনের বাড়িতে হামলা হয়েছে 7-8 তারিখের দিকে। ওনার মানে সীমানা প্রাচীর ভাঙছে, বাড়িতে ঢুকতে দেয়নি এলাকার লোকজন এসে। আমার বোন জামাইকে মারবে, উনি পালিয়েছিলেন চরের ভিতর, যমুনা নদীর চরের ভিতর। আজও এইভাবেই ছিটেই সবাই আছে, কেউ কোথাও যোগাযোগ করতে পারি না। আমি যখন গল্পটা মূল কথায় আসি, আমি 5 তারিখে মায়ের ট্রিটমেন্টে 5 তারিখ ঘটনার পর চেন্নাই থেকে সস্ত্রীক ওয়াইফ সহ এই ঘটনাগুলো জানার পরে 17 তারিখে দেশে ঢুকছি। দেশে ঢোকার পরে আমাকে বলে যে তুমি বগুড়ায় আসো না, বগুড়ায় আসলে তোমার সমস্যা হবে। আমি আমার ওয়াইফকে তার বাপের বাড়িতে পাঠাইয়া, আমি আমার মাকে ওখান থেকে বাড়িতে পাঠাই, আমি সেই যে তখন থেকে পলাতক অবস্থায় আছি। তারপরে আমার সন্তান, এক ছেলে এক মেয়ে, আমার বড় ছেলে যখন সেলুনে যায় বা বাইরে স্কুলে যায়, উনাকে রাস্তাঘাটে জামাত বিএনপির লোকজন আমার কথা জিজ্ঞেস করে, তোমার বাবা কোথায়, তার নাম্বারটা দাও। আমি তো ফোন তো খুলিনি। তো যাই হোক, আমার ওয়াইফ প্রাইমারিতে চাকরি করে, জব করে, ওনাকেও মানে হ্যারাস করার চেষ্টা করে, সাইড টক করে, টিচ করে। তো এর মধ্যে একদিন শুনি যে ওরা মসজিদে বসে, আমার এলাকায় একটা মসজিদ আছে যেখানে আমি থাকি আর কি পরিবার নিয়ে, ওই মসজিদে বসে জামাতের বিএনপির লোকজন প্ল্যান করে যে একে মানে আগস্ট মাসে, গোটা আগস্ট মাসে আমি কোনো মামলা খাইনি, মামলা হয়নি, আমার নামে হয়নি, অনেকের নামে হতো ছিল। তো তারপরেও বলতো যে হচ্ছে একে ধরতে হবে, একে মারতে হবে, একে পাওয়া যাচ্ছে না। এগুলো আমি মানে মসজিদ থেকে বলে সিদ্ধান্ত হয়, কেউ না কেউ আমাকে জানাই দেয় আমার পরিবারের মাধ্যমে। আমি তো পালাই থেকে শুনি। শোনার পরে হঠাৎ করে আপনার সেপ্টেম্বরের দিকে মামলা হয়। বিএনপির ছাত্র দলের এক সাবেক জয়েন্ট সেক্রেটারি আমাদের বগুড়া জেলার শহর শাখার, ও মামলা করে একটা ভুয়া মামলা। যে মামলা যখনকার ঘটনা উল্লেখ করে, আমি তো বগুড়াতেই নাই। তো মামলা নিয়ে এই তো আজ অবধি আমি পলাতক অবস্থায় আছি, বউ বাচ্চার সাথে দেখা হয় না। আমি কারো নাম বলবো না, কেন বলবো না, আমি আমার আমার বউ তার আমার 2 সন্তানকে নিয়ে একা একাই জীবনযাপন করে, অনেক স্টে করে, এখনো প্রতিনিয়ত থ্রেট পায়, আমাকে খোঁজে এখানে ওখানে, আমার কথা জিজ্ঞাসা করে। তা আমি তো এইভাবে চলছে, তো এইভাবে তো জি আমরা চলছি। দেশের মানুষকে তো রক্ষা করতে হবে, মুক্ত করতে জি হবে, এটা আওয়ামী লীগের। লিটন কুমার সাহা, আপনার নির্যাতন নিপীড়নের কথা আমরা শুনলাম। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা একবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি। আমরা এতক্ষণ নির্যাতন নিপীড়নের শিকার বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের কথা শুনলাম। চট্টগ্রামের সন্দ্বীপের আলিমুর রাজি টিটুর বাড়ি ও ব্যক্তিগত অফিস লুট ও ভাঙচুর করেছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা। সুনামগঞ্জ জেলার ইয়াসমিন আক্তারের বাড়িঘর ভাঙচুর করেছে ও তাকে হুমকি ধমকি দিচ্ছে বিএনপির জামাতের সন্ত্রাসীরা। তার স্বামী লন্ডনে থাকেন, এই লন্ডনে থাকা অবস্থায় তার নামে বাংলাদেশে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। চাঁদপুর জেলার ইমদাদুল হক মিলনের বাড়ি ভাঙচুর লুট করেছে ছাত্র শিবির ও ছাত্রদলের সন্ত্রাসীরা। ঢাকার ফয়সাল আহমেদ জয়ের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি লুট ও ভাঙচুর করেছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা। ইয়াসিন সিকদার বাগেরহাট জেলার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের উপর নির্যাতন নিপীড়নের বিবরণ দিয়েছেন। বগুড়া জেলার লিটন কুমার সাহার বাড়ি ভাঙচুর করেছে ও তার স্ত্রী সন্তানদের হয়রানি করা হচ্ছে। এটা সবই করছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা। প্রত্যেকেই এই 6 জন সবাই তাদের নির্যাতন নিপীড়নের কথা বলেছেন। সবাই জীবনের নিরাপত্তায় এখন ফেরারি হয়ে বিভিন্ন জায়গায় মানবেতর জীবনযাপন করছেন। এসবের প্রতিকার হবে, নির্যাতনকারীরা কেউ রক্ষা পাবে না। এই বঙ্গবন্ধুর বাংলাদেশে, যে বঙ্গবন্ধু বলেছিলেন যে সারা জীবন তিনি নিজেকে উৎসর্গ করেছেন, এবং বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও পিতার পদাঙ্ক অনুসরণ করে নিজের জীবনকে দেশের মানুষের কল্যাণের প্রশ্নে উৎসর্গ করেছেন, এবং সেভাবেই বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় বাংলাদেশকে পৌঁছে দেওয়ার জন্য
লড়াই সংগ্রাম করেছেন। কাজী এই বঙ্গবন্ধুর বাংলাদেশে এই জাতীয় অন্যায়, অবিচার, নির্যাতন করে অপশক্তির তাবেদার ইউনূস সরকারের দোসররা রেহাই পাবে না। আমাদের আজকের আয়োজনে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে আরও একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শেষ করি কবি শামসুর রহমানের কবিতা থেকে আশাবাদ ব্যক্ত করে। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয়, আজ সেখানে নতুন করে রুদ্র লেখে জয়। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।